কৌশলের উপরে আজকে ক্লাসটা করবো। এটা হচ্ছে আমাদের একটা থিওরি, ঠিক আছে? শিল্পের মাধ্যম শিল্পের উপকরণ ও করণ কৌশলটা হচ্ছে আমাদের একটা থিওরি, এবং আপনাদের এই পরীক্ষাটা হবে 30 মার্কের। এই পরীক্ষাটা হবে কত? 30 মার্কের। মোট 50 থাকবে, 20 আমার হাতে, আমি ওটা দিয়ে দিব, কোনো টেনশনের কিছু নাই। 30 মার্কের। এর আগে যে পিডিএফ ফাইল পাইছেন এবং যেগুলো আমি দিচ্ছি ছবি তুলে, সেগুলো সবই ছিল শিল্পের মাধ্যম শিল্পের উপকরণ ও করণ কৌশলের উপরে। 8 নাম্বার পেজে গেলে আপনারা অধ্যায় এবং বিষয়ের নাম জানতে পারবেন। এখানে আজকে আমি আলোচনা করবো, এটা কোনো বই না, এই আলোচনাটা সবাই শুনবেন, শুনে সবাই এটা ছোট ছোট করে নোট করবেন, লিখবেন বা বোঝার চেষ্টা করবেন, তাইলে কোশ্চেনের অ্যান্সার করতে পারবেন। এটা এত কঠিন কোনো কিছু না, ঠিক আছে? বাসায় বসে পরবর্তীতে আমাদের এই রেকর্ড ক্লাসটা শুনে শুনে নোট করবেন। দেখেন, প্রথম অধ্যায়ে আমাদের আছে পেন্সিল, কালি কলম, চারকোল দিয়ে ড্রয়িং এর বৈশিষ্ট্য, রেখার ব্যবহার পদ্ধতি, স্কেচের বৈশিষ্ট্য ও মাধ্যম আলোচনা করো। মূলত এখানে যে কথাটা বলেছে, এটা বলতে ড্রয়িং কে বোঝানো হয়েছে। ড্রয়িং কাকে বলে? আমি এর আগেই বলেছিলাম ড্রয়িং কাকে বলে। ড্রয়িং হচ্ছে কোনো কিছু দেখে বা কল্পনা শক্তির মাধ্যমে রেখাচিত্রের সাহায্যে কোনো কিছু আঁকাকে ড্রয়িং বলা হয়। তার মানে ড্রয়িংটা মূলত কাকে বলে? যার রেখাচিত্র আছে, ভিতরে কিন্তু কোনো কিছু হবে না। যেমন একটা বোতল দেখে আপনি বোতলের আউটলাইনটা ড্রয়িং করতেছেন, বাট ভিতরের কোনো কিছু এখানে করবেন না। এখন যদি ভিতরে ধরেন আপনার একটা কাগজ আছে, সেটাও আপনি ড্রয়িং করবেন। ড্রয়িং একটা ডিফারেন্ট জিনিস, আর তার ভিতরে যদি আপনি কালার করেন, সেটা কিন্তু ডিফারেন্ট। ড্রয়িং করার জন্য কি কি মাধ্যম ব্যবহার করা হয়? ড্রয়িং করার জন্য আমরা পেন্সিল ব্যবহার করি, ড্রয়িং করার জন্য আমরা কালি কলম ব্যবহার করি, ড্রয়িং করার জন্য আমরা চারকোল ব্যবহার করি। এখন দেখেন, আপনি রঙিন পেন্সিল দিয়েও ড্রয়িং করতে পারেন। ড্রয়িং যে শুধু কালো পেন্সিল দিয়ে করবেন এমন কোনো কথা না। হ্যাঁ, মনে করেন লাল পেন্সিল দিয়ে শুধু ড্রয়িং দিতে পারেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, দ্বিতীয়ত দেখেন, এরপরে এখানে আরেকটা জিনিস বোঝানো হচ্ছে, সেটা হচ্ছে স্কেচ কাকে বলে। স্কেচ হচ্ছে মূলত বোঝানো হয়, স্কেচ বলতে কোনো কিছুর আলো ছায়াকে আঁকাকেই স্কেচ বোঝানো হয়। এটা হচ্ছে ড্রয়িং এর পরবর্তী ধাপ এবং কালারের আগের ধাপ। কেন? কারণ এই স্কেচের মাধ্যমে আমরা কোন দিক থেকে লাইটটা পড়লো, কোন দিকে ছায়া পড়লো, সেটা বুঝতে পারবো, এবং ডিটেল ভাবে স্কেচ করলে কালার করতে আরো সুবিধা হয়, ঠিক আছে? এটার মাধ্যমে একটা ড্রয়িং এর আলো ছায়া ধরা হয়, বা যে কোনো জিনিসের আলো ছায়া ধরা হয়, ঠিক আছে, স্কেচের মাধ্যমে। এবং স্কেচ করতেও ওই একই মাধ্যম ব্যবহার করা হয়, যেমন আমি বললাম, যেমন পেন্সিল, তারপরে কলম, প্লাস হচ্ছে চারকোল। কিন্তু এখানে একটা কথা, এটাকে আমি কালার পেন্সিলে করতাম যে আপনি ছবি আঁকতে পারবেন, যেরকম ছবি আঁকতে পারবেন, এবং কালার পেন্সিল যদি আপনি একটা ইউজ করে স্কেচ করেন, তাহলে আপনি স্কেচও করতে পারবেন। যেমন ব্রাউন কালার, এটা দিয়ে শুধুমাত্র আপনি স্কেচ করতেছেন, বাট 3-4টা রং ব্যবহার করলে সেটা হয়ে যাবে কিন্তু কালার করা, কালারিং। কিন্তু স্কেচের মাধ্যমে আপনি আলো ছায়া ধরতেছেন, সেটা কিন্তু একটা ডিফারেন্ট, একদম সেম প্রসেস যেভাবে আপনারা স্কেচ করা শিখছেন, একই নিয়মে আপনি করবেন। এটা হচ্ছে প্রথম যে বিষয় সেটা। তারপরে দ্বিতীয় বিষয় দেখেন, মডেলিং এর বৈশিষ্ট্য, ভাস্কর্য তৈরির পদ্ধতি ও উপকরণ সমূহের ব্যবহার। আচ্ছা, পিডিএফ ফাইলে এই জিনিসটা পাবেন যে মডেলিং কাকে বলে। মডেলিং হচ্ছে ভাস্কর্য ডিপার্টমেন্টের একটা, আচ্ছা, মডেলিংটা হচ্ছে ভাস্কর্য ডিপার্টমেন্টের একটা অংশ। হ্যাঁ, মডেলিং বলতে মূলত বোঝায় কোনো ভাস্কর্য তৈরির আগে তার ছোট যে রূপটা তৈরি করে নেওয়া হয় কাদামাটির সাহায্যে, সেটাকেই মডেলিং বলা হয়। কিন্তু সবসময় যে কাদামাটি দিয়ে মডেলিং তৈরি করবে এমন কোনো কথা নয়, মাঝে মাঝে ঢালাই প্রসেসিংয়ে মডেলিং করা হয়। মূলত ধরেন আপনি মেটেলের একটা ভাস্কর্য তৈরি করতেছেন বা পাথরের একটা ভাস্কর্য তৈরি করতেছেন, ভাস্কর্য কিন্তু একটা 3D মাধ্যম। এবং এইটাতে যেমন আমরা যদি কালার করি, অনেক সময় কি হয়, আমরা কালার করলে কিন্তু মুছে আবার ঠিক করতে পারি, বা কাগজ বা রঙের দাম কম হওয়াতে আমরা আবার ড্রয়িং করতে পারি, বা অনেক সময় যেমন অয়েল কালার রিপ্লেস করা যায়, যেমন একটা কালার করছি সেটার উপরে সাদা কালার দিয়ে ঢেকে আবার পুনরায় নতুন করে কালার করা যায়। কিন্তু ভাস্কর্যের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হয় না। একটা ভাস্কর্যে আপনি যদি কোনো ভুল করেন, যেমন একটা পাথর খোদাইতে আপনি ভুল করছেন, ওইটা আপনি কোনোভাবে রিমুভ করতে পারবেন না, মানে আপনার পুরো ভাস্কর্যটাই কিন্তু বাদ হয়ে গেল। তাইলে তখন কি করণীয়? এই জন্য এই কাজটাকে সঠিকভাবে যাতে ভাস্কর্যটা তৈরি হয়, এর জন্য আগে কাদামাটির সাহায্যে ছোট তার প্রতিরূপ তৈরি করা হয়। এই প্রতিরূপটাকে বলা হয় মডেলিং। মডেলিং দেখবেন হচ্ছে মডেল বলে। মডেলরা কি? মডেলরা কিন্তু একটা যে কোনো পোশাক পরে
পরিচিত করায়, এবং ওইটা কিন্তু মেন সে পড়তেছে না, আরেকজন পড়বে দেখে ওটা দেখে সে বুঝে যে ও মুখে পড়ছে, কাপড়টা সুন্দর, এখন আমি কিনতে পারি। হ্যাঁ, আবার অনেক সময় দোকানে দেখবেন যে ছোট ছোট মডেল থাকে, যে কোনো জিনিসের ডেমো থাকে, মডেল থাকে, তো এটাও কিন্তু হচ্ছে এক রকমের বলতে পারেন যে ওইটা দেখে বোঝা যে অরিজিনাল জিনিসটা বা আসল জিনিসটা কিরকম। হ্যাঁ, আবার ওই যে আরেকটা এখন নতুন বের হয়েছে মোবাইলে বলে ওগুলা কি যেন ক্লোন, ক্লোন মানে একদম অবিকল মোবাইলের মতন, সব মোবাইলের মতন ওয়েট মোবাইলের মতো চলে, সবই হয়, বাট এটা অরিজিনাল মোবাইল না। ঠিক আছে, তো অনেকটা মডেলিং হচ্ছে এই ধরনেরই একটা জিনিস। ঠিক আছে, এই প্রশ্নটা অনেকবার আসছে যে মডেলিং কাকে বলে, মডেলিং বলতে কি বুঝো, মডেলিং এর প্রয়োজনীয়তা কি। তাহলে আমি কিন্তু এখানে সবকিছু আলোচনা করছি। দেখেন মডেলিং এর প্রয়োজনীয়তা কি, আমরা যখন ভাস্কর্য নির্মাণ করবো, সেই ভাস্কর্যে কোনো প্রকারের যাতে ভুল ত্রুটি না হয় এবং ওইটা যাতে অ্যাকুরেট মাপে হয়, তার জন্য তার প্রথমে ছোট প্রতিরূপ তৈরি করাটাকে মডেলিং বলা হয়েছে। সহজ। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখেন কি বলছে, বেসিক ডিজাইন কাকে বলে। বেসিক ডিজাইনটা কি? ডিজাইন বলতে মূলত বোঝায় নকশা, প্রাথমিক যে নকশাটা বোঝানো হয় সেটাকে বলা হয় বেসিক ডিজাইন। বেসিক ডিজাইন হচ্ছে দুই প্রকারের, একটা হচ্ছে জিওমেট্রিক ডিজাইন, আরেকটা হচ্ছে ন্যাচারাল ফর্ম ডিজাইন। জিওমেট্রিক ডিজাইন বলতে জ্যামিতিক ফর্ম যেটা, সেটাকে কিন্তু জিওমেট্রিক ডিজাইন বলে। আর ন্যাচারাল ডিজাইন কোনটা, যেটাতে ফুল লতা পাতা দিয়ে নকশা করা হয়। এবং এই বেসিক ডিজাইনটা খুব ইম্পর্টেন্ট, কেন জানেন? কারণ হচ্ছে আপনাদের এনটিআরসি পরীক্ষায় একটা ডিজাইনের কোশ্চেন থাকে, আর একটা ইন টোটাল অল ওভার সিলেবাস থেকে একটা কোশ্চেন থাকে, আর শুধুমাত্র এই বেসিক ডিজাইনের একটা থেকে একটা কোশ্চেন থাকে, তাই বাকি দুইটা কোশ্চেন থাকে। তাই চিন্তা করেন যে কতটা একটা ইম্পর্টেন্ট জিনিস এই ডিজাইনটা। আমি একটা প্রাথমিক ধারণা দিচ্ছি, তারপরে আমরা এটা নিয়ে ডিটেল আলোচনায় যাব। আচ্ছা, লেটারিং এর গুরুত্ব। লেটারিংটা এবার উঠে গেছে, এই সাবজেক্টটা নাই, পরবর্তী দ্বিতীয় সেমিস্টারে পাবেন। লেটারিং গ্রাফিক ডিজাইনের ভিতর আছে লেটার, লেটার থেকে লেটারিং, তাই না কথাটা? লেটার থেকে লেটারিং। আপনারা অনেকে ক্লিওগ্রাফি আর্টের সাথে পরিচিত, বা ক্লিওগ্রাফি আর্টটা কিন্তু আপনারা অনেকেই শুনছেন যে ক্লিওগ্রাফি নামে একটা জিনিস আছে, এবং অনেকে জানেন যে এটা কি আরবি খুব সুন্দর করে ক্যানভাসে লিখে, সেটাকে ক্লিওগ্রাফি আর্ট বলে। এখন দেখেন লেটারিংটা কি। লেটারিংটা বলতে যে কোনো অক্ষরকে খুব সুন্দর করে শৈল্পিক ভাবে লেখাকেই বলা হচ্ছে লেটারিং। মানে এখানে আপনার প্রচলিত, যেমন ধরেন আমরা ক চিনি, আমরা এ চিনি, আমরা এক চিনি, আমরা আরো অন্য যে কোনো ধরেন অক্ষর চিনি, কিন্তু এই অক্ষরটাকে আপনি প্রচলিত যেভাবে আছে সেভাবে না, শৈল্পিক রূপে এটাকে আপনি আঁকবেন। এখন এখানে হইতে পারে আপনি মাত্রা না দিতে পারেন, আপনি এটাকে বেঁকে ব্যাকা করে আঁকতে পারেন, আপনি অনেক নিয়মে আঁকতে পারেন, কোনো সমস্যা নাই। এই শৈল্পিক যে একটা আলাদা যে ধরন, এই ধরনটাকে মূলত বলা হচ্ছে লেটারিং। এবং মনে রাখবেন যে সব লেটারিং এ এক একটা সুন্দর হাতের লেখা, কিন্তু সব সুন্দর হাতের লেখাই এক একটা লেটারিং নয়। কেন লেটারিং নয়? আমরা সুন্দর করে লিখলেই যে সেটা লেটারিং হবে এমন কোনো কথা না, কিন্তু যদি আমরা একটা লেটারিং সুন্দর করে করে অবশ্যই একটা সুন্দর হাতের লেখা হবে। হ্যাঁ, এবং লেটারিং করার নিয়মটা অনেকটা পেন্টিং এর মতন, যেমন প্রথমে একটা নির্দিষ্ট জায়গাকে নির্বাচন করা হয়, সেই জায়গায় ওই লেটারটাকে আঁকা হয়। হ্যাঁ, এখন এই ক্ষেত্রে ধরেন লেটার দিয়ে তো কিছু হয় না। লেটারটা মূলত কি, যেমন ধরেন আমরা একটা শব্দ ব্যবহার করি, আমরা একটা লাইন ব্যবহার করি, লেটারটা পরবর্তী রূপ। তো দেখা যায় যে এটা মূলত একটা লাইনই তৈরি করা হয়, কিন্তু লাইন তৈরির আগে ওই লাইনে যতগুলো অক্ষর আছে আপনাকে তো প্রত্যেকটা অক্ষরের এক একটা শৈল্পিক যে লেখা সেটা তৈরি করে নিতে হবে। যেমন ধরেন আপনি লিখতেছেন যে আমার সোনার বাংলা আমি তোমাকে ভালোবাসি, এখন এখানে অনেকগুলো অক্ষর, এর জন্য আপনাকে কিন্তু একদম সরিয় থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত আলাদাভাবে বের করে নিতে হবে, প্রত্যেকটা অক্ষর সুন্দর করে শৈল্পিক রূপে, তারপরে নিয়ে যায় ওই অক্ষরগুলোকে আপনাকে আবার সাজাইতে হবে। বিষয়টা এরকম, এটাকে মূলত বলা হয় লেটারিং। তাহলে লেটারিং কাকে বলা হয়? শৈল্পিক লেখার কৌশলকেই বলা হয় লেটারিং। এবং লেটারিং এর গুরুত্ব কি? লেটারিং এর অনেক গুরুত্ব। আমরা যে বর্তমানে বিলবোর্ড দেখি, অ্যাডভার্টাইজমেন্ট দেখি, বা অনেক সময় অনেককে ধরেন একটা মনের কোনো কথা বলতে যাচ্ছি, সেই ক্ষেত্রে কিন্তু এই লেটারিং কথাটার গুরুত্ব অনেক বেশি। আমাদের দেশে এটার প্রচলন কমে গেলেও আমরা যে আরব কান্ট্রির কথা জানি, বা মুসলিম বলেন বা আগের দিনের রাজা বাদশার আমলে বলেন, তখন কিন্তু এই সুন্দর করে লিখে একজন আরেকজনকে চিঠি প্রদর্শন করতো বা চিঠি পাঠাইতো, কিন্তু এখন এটার আর গুরুত্ব নাই।
নাই, কেন নাই? কারণ দরকার কি, এখন তো মোবাইলে এটা হচ্ছে, তাই না? কিন্তু মোবাইলে তো এটা সস্তার মাধ্যমে আমরা করতেছি। কিন্তু যদি ধরেন আমি চাচ্ছি যে না, খুব স্পেশালি কিছু একটা করব, আছে না? সেই ক্ষেত্রে কি করব? যেমন দেখেন, এখনো কিন্তু বিয়ের কার্ড মানুষ বানায়, কিন্তু বিয়ের কার্ড বানানোর তো প্রয়োজন নাই। মোবাইলে একটা মেসেজের মাধ্যমেই তো বিয়ের দাওয়াত দেওয়া সফল, তাইলে এই অপচয়টা করে কেন? তো মূলত শৈল্পিক কাজের সাথে কিন্তু অর্থের কোনো সম্পর্ক নাই। এটা হচ্ছে একটা সৌন্দর্যের জন্য এই কাজটা করা হয়। হ্যাঁ, তো ঠিক লেটারিং এর গুরুত্ব এরকম, এটাই। তো বিল বেডের ক্ষেত্রে যেটা আমি বললাম, বা ধরেন কোনো জায়গায় কোন একটা প্রতিষ্ঠানের নাম লিখছেন, সেই নামটাকে সেভাবে সুন্দর করে আপনি হচ্ছে প্রদর্শন করবেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখেন রং ও উপকরণ আলোচনা করো। রং, রং কি? রং হচ্ছে, তো আপনারা সবাই চিনেন যে রঙিন যে কোনো জিনিসকে তো রং বলে, কিন্তু আমরা যখন ছবি আঁকি এখানে কয়েকটা রঙই আমরা ব্যবহার করি। আপনাদের এর আগে আপনাদেরকে আমি পড়াইছি, যেমন আমরা ওয়াটার কালার ব্যবহার করি, আমরা অয়েল কালার ব্যবহার করি, আমরা অ্যাক্রিলিক কালার ব্যবহার করি। ওয়াটার কালার ব্যবহার করার জন্য আমাদের ওয়াটার কালারের তুলির প্রয়োজন, ওয়াটার কালারের প্লেটের প্রয়োজন, ওয়াটারের প্রয়োজন। মূল উপকরণ হচ্ছে ওয়াটার, ওয়াটারের সাথে মিলায় ওয়াটার কালার করতে হয়, এবং ওয়াটার কালারের জন্য ওয়াটার কালারের পেজের প্রয়োজন। অপর দিক দিয়ে যদি আমি অয়েল কালারও বলি, এই একই জিনিস। অয়েল কালারের জন্য অয়েল কালারের ব্রাশের প্রয়োজন, অয়েল কালারের পেপারের প্রয়োজন, মানে ক্যানভাস। ক্যানভাস ছাড়া অয়েল কালারের জন্য ক্যানভাস পেপার পাওয়া যায়। তারপরে অয়েল কালারের জন্য কিসের প্রয়োজন? ওয়াটার কালারের জন্য যেরকম প্রধান উপকরণ ওয়াটারের প্রয়োজন, অয়েল কালারের প্রধান উপকরণ কি? অয়েল, তেল। কি তেল? টারপিন এবং তিসি তেল। হ্যাঁ, এটা আপনারা আগে পড়ছেন, ছিল আগের এগুলাতে ছিল। আচ্ছা, তারপরে আসেন অ্যাক্রিলিক কালার। অ্যাক্রিলিক কালার ওয়াটার কালারও না, অয়েল কালারও না। এই দুইটা কালারের বলতে পারেন যে একটা মধ্যকান মিডিয়া। কেন? আচ্ছা, কেন এখন সেটা বলি। অ্যাক্রিলিক কালারের আপনার ইউজ করার জন্য দরকার পানি। অ্যাক্রিলিক কালারের ব্রাশ ধোয়া, অ্যাক্রিলিক কালারের রং পাতলা করা বা যাবতীয় কাজ করবেন আপনি পানি দিয়ে। কিন্তু অ্যাক্রিলিক কালার করার পরে সেটা শক্ত হয়ে যায় অয়েল কালারের মতো, ওটা উঠাইতে পারবেন না, কারণ এটা পলিথিন টাইপের একটা জিনিস, পলিমার থেকে তৈরি হয়, ঠিক আছে? ওইটা একদম পার্মানেন্ট। তো এই জন্য যেটা হয় যে ওইটা আপনি ওপিক স্টাইলেও করতে পারবেন। যেমন ওয়াটার কালার আমরা ট্রান্সপারেন্ট ভাবে করি, পাতলা ভাবে, কিন্তু অয়েল কালারটা আমরা ভারী ভাবে করি। ঠিক অ্যাক্রিলিক কালারটা আমরা পাতলা ভাবে করতে পারি, আবার যদি চাই থপ থপ করে বেশি করে দিয়ে তাহলে বেশি করেও করতে পারি। এই কয়টা হচ্ছে খুব ফেমাস কালার বলতে পারেন, বা প্রচলিত কালার, বা আমরা সবাই চিনি বা করি। এর বাদ বাকি যে কালার নাই সেটা নাই, অনেক কালার আছে, এর বাদেও অনেক কালার আছে। যেমন অ্যালকোহলিক কালার আছে, যেমন হচ্ছে আপনার ইঙ্ক কালার আছে। ইঙ্ক বলতে ইঙ্ক আমরা চিনি সবাই, ইঙ্কের কয়েকটা রং দিয়ে আঁকা, সেটাকে ইঙ্ক কালার বলে। পেন্সিল রং আছে, পেন্সিলের মতন যে রংটা সেটা অয়েল প্যাস্টেল আছে, সফট প্যাস্টেল আছে। অয়েল প্যাস্টেল হচ্ছে অয়েল কালার, যে তেল রং যে সেটারই একটা মিডিয়া। অয়েল কালার আপনাদের সামনে সাবজেক্টে আছে, সেকেন্ড সেমিস্টারে, এখন নাই। হ্যাঁ, নর্মাল বাচ্চারা যে আঁকে দেখছেন মোমের মতন রং, ওটাই অয়েল কালার, অয়েল প্যাস্টেল বলে ওটাকে। আরেকটা আছে সফট প্যাস্টেল। সফট প্যাস্টেলকে বলা হয় চক প্যাস্টেল, মানে চক যেরকম ওই রংটা অনেকটা সেরকমই। আর ওটার করার স্টাইলটাও চকের মতনই গুঁড়া গুঁড়া হয়, এবং ওটা পাউডারি এবং খসখসা কালার, ঠিক আছে? এই ধরনের কয়েকটা রঙই আছে। এর বাদ বাকি যেটা বললাম যে অনেক ধরনের রং আছে, অ্যাকচুয়ালি রঙের কোনো শেষ নাই। হ্যাঁ, এখন আলাদা আলাদা রং দিয়ে করতে পারে, সেটা ডিফারেন্ট, বাট প্রচলিত রং হচ্ছে এই কয়টাই, যেগুলো দিয়ে মোটামুটি কাজ শেখানো হয়, ঠিক আছে? আচ্ছা, এরপরে 4 নম্বর অধ্যায়ে পাবেন, আবার পাচ্ছেন কি? জল রং। জল রং কিন্তু আমি মাত্র বললাম, জল রং, জলের সাহায্যে যে রংটা করা হয় সেটাকে বলা হয় জল রং। এবং জল রংটা মূলত কিভাবে তৈরি হয়? রং হচ্ছে এক প্রকারের ডাব, গুঁড়া বা পাউডার। এই পাউডারের সাথে অ্যারোবিক গাম মিক্স করে আপনার জল রংটাকে তৈরি করা হয়, ঠিক আছে? আচ্ছা, এই রংটা করার জন্য মূলত বাইন্ডার হিসাবে ইউজ করা হয় এখানে পানিকে। পানির সাথে ওই রঙের যে পেস্ট আছে সেই পেস্টটাকে মিক্স করে কিন্তু সরাসরি করা হয়, মানে বাইন্ডিং এর কাজ করে এখানে পানি। পানি কাগজের সাথে জল রংটাকে আটকায় রাখে। জল রং করার জন্য আমরা হ্যান্ডমেড পেপার সবচেয়ে বেশি ব্যবহার করি, জল রঙের পেপার হচ্ছে এটা। এরপরে যে কোনো কটন, এখানে কটন আছে যে পেপারে, সেই পেপার দিয়ে আপনি জল রং করতে পারবেন, কারণ জল রংটা হচ্ছে কটন জাতীয় কাপড়ের মধ্যে সুন্দর হয়, কিন্তু সিনথেটিক টাইপের কাপড়ে এই রংটা বসবে না। কাপড় বলতে সরি, পেপার। হ্যাঁ, পেপারের মধ্যে সিনথেটিক কটনের যে ব্যাপারটা সেটা রয়েছে, ঠিক আছে? শেষ। আচ্ছা, তারপর
আলোচনা করা হয়েছে পরিপ্রেক্ষিত মানে কি, পরিপ্রেক্ষিত কাকে বলে এবং পরিপ্রেক্ষিত কয় প্রকারের। আমি আজকে আপনাদেরকে পরিপ্রেক্ষিতের উপরে একটা ফাইলের ছবি দিব, আপনারা নোট করবেন। হ্যাঁ, নোট করবেন কেন? কারণ যদি কোনো কারণে এটা নিয়ে পড়ে রাখবেন, যদি প্রশ্ন আসে আপনারা যাতে অ্যান্সার করতে পারেন। কারণ এখানে পরিপ্রেক্ষিত দিচ্ছে রৈখিক ও বায়বীয় পরিপ্রেক্ষিতের ব্যবহার আলোচনা করে। তাই দেখেন এটা কিন্তু একটা প্রশ্নই পুরা বলতে পারেন। এটা যদিও বা খুব রেয়ার আসছে, তেমন একটা আসেনি, কিন্তু যদি আসে থাকে বা কখনো আসে তখন কিন্তু এই কোশ্চেনটা পড়ে রাখলে আপনাদের একদম সিলেবাসে আসে, যেহেতু আপনারা একদম কমন পেয়ে যাবেন। এবং খুব কঠিন না, কালকের ক্লাসটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন জিনিসটা যে খুব বেশি কঠিন তা না। এবং ছবি আঁকতে গেলে এই নিয়মটা আপনার ব্রেনে রাখতে হবে, এর জন্য হইলেও কিন্তু আপনাকে ভালো করে এই পরিপ্রেক্ষিত সম্পর্কে আইডিয়া রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, রঙের ব্যবহার আলোচনা করো। রঙের ব্যবহার, আমরা মূলত রং করি কেন, যদি এই কোশ্চেনটা আপনাদেরকে করি। দেখেন আমরা যখন ছবি আঁকি, ড্রয়িং করলাম, ড্রয়িং করার পরেও কিন্তু ওইটার মধ্যে ন্যাচারাল যে ভাবটা সেটা আসে না, বা ওইটার যে আকর্ষণের যে বিষয়টা যদি আপনি বলেন, তাহলে একটা রং করার ছবি যতটা আকর্ষণীয় হয়, একটা স্কেচের ছবি কিন্তু তুলনামূলক অতটা হয় না। তুলনামূলক বলতে মানে স্কেচও সুন্দর, বাট অত না। হ্যাঁ, একদম বাস্তব কোনো যদি আপনি সেখানে বাস্তবতাকে দিতে চান, তাহলে কিন্তু আপনাকে রঙের প্রয়োগ ঘটাইতে হবে। এবং রঙের কিন্তু একটা আলাদা ব্যবহার আছে, রঙের কিন্তু একটা আলাদা বৈশিষ্ট্য আছে, এবং রং করার কিন্তু কিছু নিয়ম আছে। এই সব মিলে একটা ছবির মধ্যে যে বাস্তবতা আছে, সেটা কিন্তু আপনি রং ছাড়া কখনোই ঘটাইতে পারবেন না। হ্যাঁ, রঙের মধ্যে আপনি আলাদা আলাদা নিয়ম প্রয়োগ করতে পারেন, রঙের মধ্যে আলাদা আলাদা আপনি নতুন নতুন কনসেপ্ট রাখতে পারেন, সেটা ডিফারেন্ট। কিন্তু রঙের যে একটা প্রয়োজনীয়তা চিত্রে, তা কিন্তু সবচেয়ে বেশি। হ্যাঁ, আপনি যতই পেন্সিল দিয়ে ড্রয়িং করেন, যাই করেন না কেন, কিন্তু রঙের একটা আলাদা প্রয়োজন আছে, যেটা ছাড়া কখনোই আপনার ছবি প্রাণ পাবে না। তো মূলত ছবিতে প্রাণ আনার জন্য কিন্তু আমাদের রঙের প্রয়োগ করতে হয়। এর মধ্যে আপনারা আসতে পারে যে রং কাকে বলে, রং কত প্রকার ও কি কি। রং কত প্রকার আপনারা আগে শিখতেন। রং 3 প্রকার: মৌলিক, যৌগিক, মৌলযৌগিক। মৌলিক রং কাকে বলে, কয় প্রকার? মৌলিক রং 3 প্রকার, যেই রঙের সাথে অন্য কোনো রঙের মিশ্রণ ঘটে না এবং এটা মূল কালার, একে বলা হয় মৌলিক রং। লাল, নীল, হলুদ। যৌগিক রং দুটি মৌলিক রং মিলে যে তৃতীয় শ্রেণীর রংটা তৈরি হয়, তাকে যৌগিক রং বলা হয়। মৌলিক রঙও 3টি, যৌগিক রঙও কিন্তু 3টি। কিভাবে 3টা? যেমন লাল আর হলুদ মিলে আপনার কমলা, হলুদ আর নীল মিলে সবুজ, লাল আর সবুজ মিলে লাল আর নীল মিলে বেগুনি। হ্যাঁ, আচ্ছা, এখন মৌলযৌগিক রংটা কি কি দেখেন, আমরা মৌলিক রং পাইলাম, মৌলিক রং দুইটা মিশা পাইলাম যৌগিক রং। এই দুইটা যখন মিক্স করছি, কিভাবে মিক্স করছি? দুইটা রং 50% করে মোট 100% রং দিছি, দিয়ে আমরা যৌগিক রংটা পাইছি। যেমন ধরেন 50% নীল, 50% হলুদ, এই দুইটার যখন মিশ্রণ ঘটলো, তখন আমরা পিওর সবুজ কালার, গ্রিন কালারটা পাইছি। কিন্তু এখন মৌলযৌগিক রংটা হয় কখন? যখন কিনা আপনি 50-50 অনুপাত না দিয়ে আপনি ধরেন 60-40, 30-70 বা ধরেন 80-20 দিবেন, তখনই হবে মৌলযৌগিক রং। বুঝাইতে পারছি? যেমন ধরেন ওখানে আপনি কি করলেন, 50% নীল এবং 50% হলুদ দিয়ে সবুজ বানাইছিলেন, কিন্তু আপনি করলেন কি, এখন হলুদ দিলেন 60% আর নীল দিলেন আপনি 40%। এই যে দুইটা যে আপনি এই হেরফের ঘটাইলেন, এতে করে কি হইলো? এতে করে আপনার ওই রংটা কিন্তু আরো আরো ব্রাইট কালার হইলো, তাই না? ইয়েলোর দিকে চলে গেল। এই যে ইয়েলোর দিকে যে চলে গেল, এটা আপনি একদম শেষ পর্যন্ত 10% পর্যন্ত নিতে পারবেন। আবার 10ও না, আপনি 1% করে করেও কমাইতে পারবেন। ওই যে দেখবেন দোকানে গেলে অনেক কালারের দেখবেন কাপড় থাকে। আমরা রঙের দোকানের সাথে ওভাবে পরিচিত না, কারণ আমরা কেউ সেভাবে রং কিনি না, এই জন্য আমি সেই উদাহরণটা দিচ্ছি না, কিন্তু আমি কাপড়ের উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। এটাতে মোটামুটি আপনারা সবাই জান। গেলে দেখবেন যেরকম পিঙ্কের শেড, অনেক রকম পিঙ্কের শেড, একদম দেখবেন 20টা, 30টা, 50টা। আরো বেশি দোকানে, বড় দোকানে গেলে দেখবেন আরো বেশি। হ্যাঁ, নীলের শেড, হাজার হাজার নীলের শেড। এই যে শেডটা করতে, কিভাবে করতে? ওই যে 1% করে করে বেশ কম করছে, করাতে ডার্কের দিকেও যাবে, লাইটের দিকেও যাবে। আবার অনেক সময় কি হয়, মৌলযৌগিক যে রংটা আছে সেটাতে 3য় শ্রেণীর রঙও মিক্স করা হয়। কেমন? এটা কেমন বলি, যেমন ধরেন
কালো আর সাদা নামের একটা রং আছে, তাই না? কিন্তু আমরা কিন্তু মৌলিক যৌগিক রং এই দুইটা রং পাই, কিন্তু এই দুইটা রং তো আছে। এই রং দুইটা রং দিলেও কিন্তু কালারের মধ্যে অন্যরকম চেঞ্জ আসে। হ্যাঁ, যেমন বললাম যে এই যে আপনি নীল আর হলুদটা আপনি বেশ কম করলেন, করার পর ওখানে যদি একটু সাদা ঢালে দেন তাহলে রঙের শেডটা একদম আরেক দিকে যাইতে থাকবে তখন। হ্যাঁ, মানে আরো একটা ব্রাইট বলতেছিলাম যে আপনার হচ্ছে আবার দেখেন কেমন আছে, যেমন ব্রাউন কালার। ব্রাউন কালারটা কিভাবে তৈরি হয়? ব্রাউন কালারটা তৈরি হয় আমাদের লাল, হলুদ, কালো এই তিনটা রঙের সংমিশ্রণে ব্রাউন কালার তৈরি হয়। এই রংটা কিন্তু অনেক পরিচিত একটা রং এবং আমাদের ম্যাক্সিমাম অনেক জায়গায় এই রংটা অনেক ইউজ হয়। হ্যাঁ, কালার প্লেটেও। কিন্তু দেখেন এটা কিন্তু আমরা পাচ্ছি না, কিন্তু এই রংটা কিন্তু আছে এবং এই রং কিন্তু আমরা অনেক বেশি ইউজ করতেছি। এগুলো হচ্ছে সব মৌল যৌগিক রং, তিনটা রং মিক্স করে একটা রং বানানো হয়েছে। ঠিক আছে? আর তারপরে কালারের থিওরি আছে, কালারের থিওরি আমি পরে পড়াবো, এখন আপনাদের লাগবে না, এত বেশি পড়াইলে তখন ঝামেলা। আচ্ছা, এরপরে দেখেন আমাদের 5 নম্বর অধ্যায় আছে কি, কারুশিল্প, কুটির শিল্প, বিভিন্ন প্রকারের কারুশিল্প তৈরির মাধ্যম ও তৈরির পদ্ধতি। এই অধ্যায়টা মূলত আজকে আমি আলোচনা করব। এই এতক্ষণ যেগুলো বলছি এগুলো সব এর আগে আলোচনা আমাদের হয়ে গেছে। আজকে আমি নতুন করে এই অধ্যায়টা আলোচনা করব এবং এটা একটা বেশ বড় অধ্যায় এবং পরবর্তীতে সেকেন্ড সেমিস্টারে এই অধ্যায় আছে। আপনি যদি এখনই পড়ে ফেলেন তখন আপনার তেমন একটা পড়তে হবে না, এবং এখনো আসবে, তখন আসবে এই অধ্যায়। তো এই অধ্যায় নিয়ে মূলত আজকের ক্লাসটায় আমাদের আলোচনা হবে। তো এর আগে কিন্তু আমি আপনাদেরকে মনে হয় লোক সংস্কৃতি, লোক শিল্প, লোক শিল্পের মোটিভ, লোক শিল্পের পদ্ধতি পর্যন্ত আলোচনা করেছিলাম, তাই না? একটু আমাকে সাড়া দেন তো কথায়, ক্লাসে যারা ছিলেন একটু সাড়া দেন। এই পর্যন্ত আলোচনা করা হয়েছিল না এর আগের ক্লাসে? জি ম্যাম, আলোচনা করা হয়েছিল। আচ্ছা, আলোচনা করা হয়েছিল, তাইলে মোটামুটি আমরা আপনারা পরিচিত যে লোক শিল্প কাকে বলে, তাই না? কারণ আমি আগেই বলছি যে আমাদের দেশে চারুকলা থেকে কারুকলার প্রচলন বেশি এবং কারুকলার সাথে মানুষ বেশি পরিচিত এবং কারুকলা বেশি ব্যবহার হচ্ছে। আপনি যে কোনো জায়গায় গেলে কারুকলার জিনিস পাবেন, কিন্তু চারুকলার জিনিস কিন্তু পাবেন না। আপনি একটা যে কোনো শোরুমে যান, আপনি রাস্তায় যান, পাবেন, কিন্তু আপনি চারুকলার জিনিস কিন্তু পাবেন না। তার মানে এটার সাথে বেশি পরিচিত এবং এই সেক্টরটায় মানুষ বেশি জড়িত। এখান থেকে অর্থ আসতেছে, বাংলাদেশে বৈদেশিক মুদ্রাও অর্থ হচ্ছে বটে। আজকে আমরা জানবো এই পণ্যগুলোর বিবরণ এবং এই পণ্যগুলো কিভাবে তৈরি করা হয়। প্রথমে আসি নকশি কাঁথা। নকশি কাঁথার সাথে আমরা সবাই পরিচিত, এটা কিন্তু বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী শিল্প বলতে পারেন বটে। এখন দেখেন বাংলাদেশের ম্যাক্সিমাম লোক শিল্পগুলো কিভাবে তৈরি হচ্ছে, দেখেন এটা তৈরি হচ্ছে আমাদের দেশের মানুষরা কিন্তু খুব সঞ্চয়ী টাইপের মানুষ। হ্যাঁ, মানে আগে থেকেই সঞ্চয়ী বলতে কি, এরা চট করে জিনিস ফেলে দিতে চায় না। ধরেন ওই গাছের থেকে একটা পাতা ঝরে পড়ছে, সেটা পালে টোকায় নিয়ে আসে বাসার মধ্যে রাখে দেয় যে এটা দিয়ে কি করতে পারি। কিন্তু অনেক দেশের মেন্টালিটি কিন্তু এরকম না। হ্যাঁ, ইউরোপ কান্ট্রি মেন্টালিটি এরকম না, কিন্তু আমাদের বাঙালি যে একটা জাতি, বর্তমানে এগুলা নাই। বর্তমান জেনারেশনটা অনেক উশৃঙ্খল একটা মিশ্র জেনারেশন তৈরি হচ্ছে আমাদের দেশে। কিন্তু আমি যে জেনারেশনের কথা বলতেছি এই জেনারেশনটা কিন্তু আমাদের থেকেও বেশি, দেখবেন আমাদের নানি দাদিদের মধ্যে এটা বেশি ছিল এবং তাদের আগেও জেনারেশনে এটা বেশি ছিল যে তারা যে কোনো পড়ে থাকা জিনিসকে দিয়ে কিছু একটা করতে চাইতো, যে ফেলে দিব কেন, জিনিসটা নষ্ট করবো কেন। হ্যাঁ, যেটা আমি উদাহরণ দিলাম যে একটা রাস্তায় ধরেন একটা গাছের পাতা, সেটাও সে টোকায় আনতো। হ্যাঁ, তো এটা কিন্তু ছিল, এটা আপনারা সবাই দেখছেন, হ্যাঁ আমিও দেখছি। তো দেখেন এই নকশি কাঁথার প্রচলনটা আসছে যখন কিনা একটা 14 হাত 12 হাতের শাড়ি একটা মেয়ে মানুষ পরছে গ্রাম বাংলায়, পরার পরে যখন এটা পুরনো হয়ে গেছে কি করছে, এটা কি এখন ফেলে দিব? না, ফেলবো না, এটা তো কাজে লাগানো যাবে, এত বড় একটা জিনিস। এটা দিয়ে তারা প্রথমে গায়ে নেওয়া কাপড় বানাইছে। কাপড় বানানোর পরবর্তীতে কি হয়েছে, যে কাপড়টাকে আরেকটু কিভাবে সুন্দর করা যায়, মানে এখন তো কাপড় বানাইতে ইউজ হচ্ছে, বাট এটাকে একটু আকর্ষণীয় কিভাবে করা যায়, তখন কি করছে, ওই যে আমরা পড়ছিলাম কি সূচি কর্ম পদ্ধতি, ওখানে কি হয় বিভিন্ন প্রকারের সুই সুতার মাধ্যমে নকশা করা হয়। তো এই যে কাঁথায় শুরু হইলো নকশা, এই নকশাটা এক পর্যায়ে কি হলো, মানুষ করে কি যে ও এরকম বানাইছে, ওর থেকে আমি আরেকটু সুন্দর বানাবো।
আর একটু সুন্দর বানাইলো, আর এটা একটা প্রচলন ঘটে গেল, হ্যাঁ, সবার মধ্যে। ঘটতে ঘটতে কি হলো, এটা কিন্তু একটা শিল্পকর্মের রূপ নিয়ে নিল। হ্যাঁ, এই যে নকশি কাঁথা দেখবেন আমাদের বাংলাদেশের নানান জায়গায় নানান রকম নানান ডিজাইনের নকশি কাঁথা তৈরি হয়, এবং এই নকশি কাঁথাগুলোর মধ্যে দেখবেন যে গ্রাম বাংলার অনেক স্মৃতি, অনেক কিছু জড়িত আছে এবং অনেক নকশা জড়িত আছে। যেমন আপনি দেখবেন চাঁদ, তারা, হাতি, ঘোড়া, পালকি, তারপরে হচ্ছে আপনার বউ, বর, হ্যাঁ, তারপরে নকশি পিঠা, এই ধরনের নানান রকমের জিনিস দেখবেন জড়িত আছে। ঠিক আছে, তো এটা হচ্ছে মূলত আমাদের দেশের একটা বলতে পারেন যে ঐতিহ্যবাহী শিল্পকর্ম, এবং এটার সাথে সবাই পরিচিত। নানান রকমের নকশি কাঁথা তৈরি করা হয়, সুজনি কাঁথা, লেপ কাঁথা, কাঁথা, শিশুর কাঁথা, আসন কাঁথা, রুমাল কাঁথা ইত্যাদি নানান ধরনের কাঁথা তৈরি হয়, এবং এটা হচ্ছে আমাদের একটা লোক শিল্প, লোক সংস্কৃতির একটা খুব ভালো একটা অংশ। আমি ক্লাসটা কাটতেছি, নতুন করে সবাই জয়েন হন। নানান রকমের কাঁথা পাওয়া যায়, যেগুলো বললাম, তার মধ্যে সুতুলি কাঁথা, লেপ কাঁথা, কাঁথা, শিশুর কাঁথা, আসন কাঁথা, জায়নামাজ কাঁথা, রুমাল কাঁথা ইত্যাদি নানান রকমের কাঁথা পাওয়া যায়, এবং এই কাঁথাগুলোর মধ্যে যে নকশা করা হয় সেটাকে বলা হচ্ছে নকশি কাঁথা। আচ্ছা, এখন আসেন যে এই নকশি কাঁথা নিয়ে অনেকবার প্রশ্ন আসে। ঠিক আছে, অনেকবার আসে, এবং আসে কি নকশি কাঁথার করণ পদ্ধতি, কারণ আপনাদের সাবজেক্টের নাম কি, শিল্পের মাধ্যম, শিল্পের উপকরণ ও করণ পদ্ধতি। এখন এই নকশি কাঁথা কিভাবে তৈরি করে, খুব সহজ, কিন্তু সেলাইয়ের সাহায্যে, তাই না? বিভিন্ন প্রকারের রঙিন সুতার মাধ্যমে সূচিকরণের সাহায্যে সূচিকর্ম পদ্ধতিতে এটার কাজ সম্পন্ন করা হয় বা এটা তৈরি করা হয়। আচ্ছা, নকশি কাঁথার পরে আছে আমাদের নকশি পিঠা। আচ্ছা, নকশি পিঠাটা দেখেন, এটা হচ্ছে মূলত নবান্নর সময়ে যে আমাদের যে চাল, মানে চালটা যে নতুন যে চাল হয় সেটা দিয়ে মূলত চালের পিঠা তৈরি করা হয়, এবং এটা কিন্তু একটা পিঠা উৎসব, এই যে বর্তমানে চলতেছে ঢাকা শহরের বাইরে অনেক জায়গায় পিঠা উৎসব চলতেছে। হ্যাঁ, তো এখানে এই টাইমে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিস্ট্রিক্টে বলতে পারেন যে ঘরে ঘরে এক সময় আমাদের মা খালারা পিঠা তৈরি করত। হ্যাঁ, এবং এই সময় কি হতো, সবাইকে দাওয়াত করতো, যেমন আজকে আমার বাসায় পিঠা হয়েছে, আমি 10 জনকে দাওয়াত করছি, এবং নানান রকম এই পিঠার যে কত নাম এবং বাংলাদেশে যে কত জাতের পিঠা আছে, এটা অ্যাকচুয়ালি এখনো বলা মুশকিল। পিঠা বলতে মূলত বুঝায় কি, দেখেন ওই যে চালের সাথে চিনি, গুড় মিক্স করে নানান ডিজাইনের নানান মানে দেখবেন যে ফ্লেভারটাও চেঞ্জ হয়ে যায়, তাই না? এই যে দেখেন ভাপা পিঠার টেস্ট একরকম, খুব কমন একটা পিঠা, চিতই পিঠার টেস্ট আরেক রকম। আবার দেখেন এই চিতইটাই যখন দুধের মধ্যে দিয়ে করতেছে, সেটা টেস্ট কিন্তু আরেক রকম হয়ে যাচ্ছে। এই যে বিষয়গুলা এবং খাওয়ারের যে তরিকা, এটাও কিন্তু একটা আমাদের দেশের বলতে পারেন ঐতিহ্য, কারণ এটা কিন্তু অন্য দেশে এই নিয়মটা বা এই সিস্টেমটা কিন্তু নাই আমাদের দেশের মতো। এটাকে এখন ধরে না রাখতে পারলে এক কথা, কিন্তু বর্তমানে অনেক চেষ্টা চালাচ্ছে, কারণ পিঠা উৎসব নামের একটা জিনিস বের হয়েছে, যেটা কিনা একটা ব্যবসায়ী রূপ দিচ্ছে। নানান রকমের ঘরের মহিলারা বলেন, বিজনেস মহিলারা বলেন, তারা পিঠা তৈরি করতেছে, এবং অনেক প্রকারের পিঠা তৈরি করা হচ্ছে এখানে। এগুলো পিঠার মধ্যে নানান রকমের নকশা করা হয়, ওই যে মাছ, লতা, পাতা, পাখি, ফুল, হাতি এবং বিভিন্ন প্রকারের জ্যামিতিক নকশা মূলত এগুলোতে করা হয়। মানুষের নকশা তেমন একটা এগুলোতে করা হয় না। আচ্ছা, নকশি পাটি হচ্ছে বেত, আমরা বেত বাঁশ সবাই চিনি, এই বাঁশটাকে পাতলা করে কেটে কেটে বুনে পাটি তৈরি করা হয়, এবং এই পাটিতে বর্তমানে আমরা সবাই প্লাস্টিক পাটির সাথে পরিচিত, বাট নকশি পাটিটা কিন্তু তেমন একটা আমরা চিনি না। শীতল পাটি ছিল আগের দিনে, এবং পাটির মাঝখানে রঙিন কালারের আরেকটা মানে বেতের চিকন ফালি দিয়ে বুনে বুনে নকশা তৈরি করা হয়েছে, এবং বেশিরভাগের এখানে জ্যামিতিক ফর্মটাই ব্যবহার করে নকশা তৈরি করা হয়েছে। এর পাশাপাশি নানান রকমের ফুল, লতা পাতাও থাকতো। ঠিক আছে, এই নকশি পাটিটা হচ্ছে বাংলাদেশের মধ্যে বলতে পারেন যে এটাও কিন্তু একটা ঐতিহ্য, কারণ যেই জিনিসগুলো দেখবেন যে আমাদের দেশে তৈরি হচ্ছে বা অন্য দেশে এটা তৈরি হয় না বা প্রচলন নেই, বা সেই দেশের মানুষ এটার সাথে পরিচিত না, এই ধরনের যে কোনো জিনিস কিন্তু আমাদের দেশের ঐতিহ্য বহন করে। ঠিক আছে, আচ্ছা, নকশি পাখা, পাটির মতন আরেকটা জিনিস হচ্ছে নকশি পাখা, তাল গাছের যে মানে পাতা, সেটা দিয়ে পাখা তৈরি করা হয় আমাদের দেশে।
এর পাশাপাশি পাটি দিয়ে পাখা তৈরি করা হয়। আবার আমাদের দেশে দেখবেন ওই কাপড়েরও পাখা তৈরি করা হয়, কাপড় দিয়ে। তো এই সব পাখার মধ্যে দেখবেন মাঝখানে নকশা করা হয়। আপনারা ভালো করে লক্ষ্য করলে বা বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন মেলায় গেলে মাঝে মাঝে যদি আপনারা পাখা কালেকশন করেন বা পাখা নিয়ে আসেন, দেখবেন আমার কাছে কয়েক প্রকারেরই পাখা আছে, কয়েক ডিজাইনের। তো দেখবেন যে পাখার মধ্যে অনেক রকম নকশা এবং অনেক রকমের সেলাই, তারপরে ডিজাইন থাকে। এটা কিন্তু এক এক দেশ এক এক অঞ্চলে এক রকম করে তৈরি করে, এবং এটাও আমাদের দেশের একটা ঐতিহ্য। কারণ এই পাখাটা দেখবেন ওই যে রাজা মহারাজার আমলে এই এশিয়া মহাদেশেই ব্যবহার হইতো। ইউরোপ কান্ট্রির ওই পাশে কিন্তু সেরকম একটা পাখার প্রচলন ছিল না কখনোই। তারপরে ওই পরে পাখা উঠে গেছে, কিন্তু তারপরে সাধারণ মানুষরা পাখা ব্যবহার করতো গরমের হাত থেকে বাঁচার জন্য। এবং এই পাখাটার মধ্যেও কিন্তু নানান রকমের নকশা করা হইতো, এবং এই নকশাগুলা কিছু পাখার নাম বলি, যেমন কাঞ্চন পাখা, মালা পাখা, চিটামুল পাখা, তারপরে হচ্ছে বন সুন্দরী পাখা, সুজনী পাখা, আরো অনেক পাখা আছে। হ্যাঁ, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামের পাখা আছে, এবং নামের সাথে সাথে ওর ভিতরে যে কাজকর্ম দেখবেন যে একই রকম। নকশি শিকা, নকশি শিকা হচ্ছে খাদ্যদ্রব্য তুলে রাখার জন্য আগের দিনে ব্যবহার করা হতো, যার মাঝখানে খাওয়া রেখে এটা ছাদের সাথে ঝুলাই দিত, যাতে খাওয়া দাওয়ায় বিভিন্ন ধরনের পোকামাকড় বা পশু পাখির হাত থেকে খাদ্য রক্ষা পায়। কিন্তু বর্তমানে এটার প্রয়োজন নাই, কিন্তু ঐতিহ্য যেহেতু, এটা কিন্তু এখন সৌন্দর্যের জন্য মানুষ তৈরি করতেছে। তৈরি করার পরে এটা দেখবেন যে বিভিন্ন গাছ টব, শোপিস এটার মধ্যে ঝুলায় রাখতেছে। হ্যাঁ, তো বিভিন্ন ধরনের নকশি শিখা কিন্তু পাওয়া যায়, যেমন টাক ফুল, চড়া ফুল, পদ্ম ফুল, পুঁতি ফুল, ডালিম, বিভিন্ন ধরনের মানে আপনার হচ্ছে নাম আছে, এবং সেই অনুযায়ী ওইটার গঠনও আছে। হ্যাঁ, নকশি শিকার। আচ্ছা, আলপনা, আলপনার সাথে আমরা সবাই পরিচিত। একসময় গ্রাম বাংলার ঘরে যে ওয়াল আছে তার মধ্যে আলপনা করা হইতো, এবং পরবর্তীতে বিয়ে বাড়িতে গায়ে হলুদের সময় আলপনা করা হইতো। এখন বর্তমানে চারুকলার যে স্টুডেন্টরা আছে তারা বিভিন্ন উৎসবে, যেমন পয়লা বৈশাখ হোক, 21শে ফেব্রুয়ারি হোক, এগুলো উৎসবে রাস্তার মধ্যে আলপনা এঁকে থাকে। আলপনা আঁকার মাধ্যমটা হচ্ছে খুবই সহজ সরল একটা মাধ্যম, এবং এখানে আগে চালের গুঁড়াটাকে সাদা রং বানায় এটা দিয়ে কাজ করা হইতো, শুধু সাদা রঙেরই আলপনা করা হইতো। এবং পরবর্তীতে দেখা গেছে বিভিন্ন প্রকারের মাটি, যেমন মাটির কিন্তু রং আছে, দেখবেন লাল মাটি আছে, সাদা মাটি আছে, মাটির কালারটা দিয়ে সরাসরি আলপনা করা হইতো। এবং পরবর্তীতে এটা চলে গেল যে লাল রং, লাল রং, এবং তার পরবর্তীতে এটা চলে আসলো এখন যেমন আমরা করি দুই তিনটা রং ব্যবহার করে এই আলপনার কাজটা সারি। হ্যাঁ, এবং এখানে বিভিন্ন ধরনের মূলত কলকিকেই, ফুল পাতা কলকি এগুলোকেই গুরুত্ব দিয়ে কাজটা করা হয়। এর পাশাপাশি আপনার হাতি, ঘোড়া, তারা, সূর্য, চন্দ্র বা নানান কিছু পালকি টালকি এগুলো মোটামুটি থাকে। পুতুল, পুতুল হচ্ছে বাংলাদেশ ছাড়া অন্যান্য দেশেও থাকলে বাংলাদেশের পুতুলগুলো একটু ডিফারেন্ট। কেন? কারণ বাংলাদেশে দেখবেন যে ঐতিহ্যবাহী যে পুতুলগুলো আছে, যেমন ট্যাপা পুতুল, আপনারা অনেকেই চিনেন, ট্যাপা পুতুলের সাথে পরিচিত। হ্যাঁ, দীপালক্ষ্মী পুতুল, কাঠের পুতুল, এই ধরনের পুতুলগুলো বাংলাদেশে মূলত তৈরি করা হয়। এবং বাংলাদেশের পুতুলটা কিন্তু আমাদের পূজার সাথে অনেক বেশি জড়িত। কেন পূজার সাথে জড়িত? কারণ পূজার যে মূর্তিগুলো তৈরি করা হয় ওগুলো, হ্যাঁ ঠিক আছে, মা দেবী যেটাই হোক, বা তার পাশাপাশি কিন্তু ওগুলো এক ধরনের তো পুতুলই, তাই না? মানে হাত দিয়ে তৈরি করাই একটা জিনিস, মাটি দিয়ে তৈরি করা একটা জিনিস, মূলত এটা মৃৎশিল্পে চলে যায়। আচ্ছা, এখন দেখেন ট্যাপা পুতুলটা কি হচ্ছে। ট্যাপা পুতুলটা হচ্ছে মূলত হাত দিয়ে টিপে টিপে যে পুতুলটা তৈরি করা হয় সেটাকে বলা হয় ট্যাপা পুতুল, এবং বাঁশের কঞ্চি দিয়ে এটার মধ্যে বিভিন্ন ধরনের নকশা আঁকা হয়, এবং তার পরবর্তীতে এটাকে পোড়ানো হয়। এবং ট্যাপা পুতুলের বৈশিষ্ট্য এবং এইটার যে মানে পুরো সাইজটা বলতে পারেন একদম ডিফারেন্ট একটা সাইজ। অনেক মানুষ যারা দেখে নাই তারা হাসবে, এটা যদি হঠাৎ করে দেখে বলবে যে এটা কি। হ্যাঁ, অনেকের এরকমই একটা ফিলিংস আসবে, বাট এটা আমাদের একটা কালচারাল একটা জিনিস। কারণ এই চাপা পুতুল যুগ যুগ আগে থেকে গ্রাম বাংলার ছোট ছোট ছেলে মেয়েরা এই হাত দিয়ে এই চাপা পুতুল বানায়, মাটিতে পুড়ে তারা তাদের খেলনার যে সামগ্রী সেগুলো তৈরি করতো, এবং পরবর্তীতে এগুলো বাজারেও বিক্রি করা শুরু হইতো, মানুষ ঘর সাজানোর জন্য এগুলো কিনতো। ঠিক আছে, তো এই চাপা পুতুলটা কিন্তু খুবই একটা, আপনারা সার্চ দিয়ে দেখবেন এই চাপা পুতুলের আকৃতি
ড্রয়িং, বাট এটাই কিন্তু একটা আর্ট। হ্যাঁ, বর্তমানে এগুলো যদি তৈরি করা হয় পারফেক্টলি, যেমন বড় বড় শোরুম গুলোতে এগুলো অনেক দাম দিয়ে সেল করা হয়, সুন্দর এটার মধ্যে আর্ট আছে, নকশা আছে, ঠিক আছে। আচ্ছা, কাঠের পুতুল যেটা বললাম, এটা হচ্ছে কাঠ খোদাই করে মূলত এটাকে তৈরি করা হয়। কালীঘাটের পুতুল এটাকে বলা হয়। এটা 105 সেন্টিমিটার থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত উচ্চতা সম্পন্ন হয়ে থাকে। দীপালক্ষ্মী পুতুল এত ফোন দিচ্ছে, ওই স্টুডেন্টের পরীক্ষা পিছায় গেছে, এই জন্য তারা মাথা নষ্ট হয়ে গেছে। কারণ হচ্ছে 18 তারিখে মাস্টার্স পরীক্ষা, পরীক্ষা 19 তারিখ পর্যন্ত চলে গেছে। তো এই জন্য নন স্টপ তারা ফোন দিয়ে ডিস্টার্ব করছে। আচ্ছা, তারপরে দেখেন যেটা বলতেছিলাম, যে দীপালক্ষ্মী যে পুতুলটা বললাম, এটা মূলত হচ্ছে কিন্তু পূজার যে পূজা করার একটা যে সামগ্রী, সেটাই বলতে পারেন। এটার মূলত হাতের মধ্যে আগুন জ্বালানোর যে ব্যবস্থা, 5টা হাতে প্রদীপ জ্বালানোর ব্যবস্থা থাকে, এবং এটা একটা পুরো মূর্তির আকারে খুব সুন্দর একটা পুতুল, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন পটচিত্র। পটচিত্রটা হচ্ছে বাংলাদেশের আরেকটা চিত্র, যেটাকে একমাত্র চিত্র বাংলাদেশে বলতে পারে। আর বাংলাদেশে এর বাদে কোনো চিত্রের ইতিহাস নাই। হ্যাঁ, এই দেশে যুগ যুগ আগে প্রথম যারা শিল্পী ছিল বা চিত্র আঁকতেন, তারাই ছিল পটশিল্পী। এবং পট যারা আঁকেন তাদেরকে বলা হয় পটুয়া। পটচিত্র যারা আঁকেন তাদেরকে বলা হয় পটুয়া, ঠিক আছে। তো এই পটুয়াটা মূলত গাজীর পট, কালীঘাটের পট, জম পট, সাহেব পট, বিভিন্ন ধরনের পট আছে। হ্যাঁ, গাজীর পট হচ্ছে এদেশের হিন্দু সম্প্রদায় এবং মুসলমান সম্প্রদায় উভয় এঁকে থাকেন, ঠিক আছে। এখানে বিভিন্ন ধরনের গাজীর যে বীরের কথা সেগুলো লেখা হয়। কালীঘাটের পট, কালীঘাটের পট হচ্ছে অতি প্রাচীন একটা পট, এবং এখানে একটা নিজস্ব চরিত্র থাকে, চরিত্র নিয়ে এই কালীঘাটের পটটা তৈরি করা হয়। এখন আছে এই পটের ইতিহাসটা নিয়ে একটু কথা বলি। আজ সেটা হচ্ছে যে পটটা কোথা থেকে আসছে, এটার পরিচয়টা কি, বা এটা কিভাবে উৎপাদন হয়েছে। পটটা হচ্ছে আমাদের বাংলাদেশে, তো এক সময়ে এখানে ম্যাক্সিমাম কিন্তু মানুষ হিন্দু ছিল, তাই না? হিন্দু মানুষ ছিল। তো হিন্দু মানুষ যখন ছিল, তারা যখন মরে যেত, তো পট শিল্পী যারা ছিল এরা সবাই সবাই চিত্র আঁকতো, পট চিত্র আঁকতো। হ্যাঁ, মানে এরা ধরেন এর বাপও এঁকেছে, সেও আঁকে, তার বাচ্চারাও আঁকবে, এরকম মানে পট পরিবার, পটুয়া পরিবার। তো এরা করতো কি, ওই মৃত বাড়িতে একটা আন্দাজে মানুষের মুখ কাপড়ের মধ্যে, মূলত কাপড়ের মধ্যে একটা চিত্র আঁকা হইতো, এবং ওই কাপড়টা কি করা হতো, চুন টুন দিয়ে ধুয়ে শক্ত সারফেস তৈরি করা হয়েছে, এবং তার মধ্যে বিভিন্ন ধরনের তুঁতের রস, হ্যাঁ, বিভিন্ন ধরনের ফল পাকড়ার রস, এগুলা দিয়েই একটা মানুষের আকৃতি দেওয়া হয়তো, মুখ মন্ডল আঁকা হয়তো। আঁকার পরে চোখ তার আঁকতো না, না একে হাজির হয়ে যেত যে বাসায় মানুষ মরেছে সেই বাসায়, এবং হাজির হয়ে তারা বলতো কি যে আপনারা আমাদেরকে এখন টাকা দিতে বাধ্য, মানে টাকা খাওয়া পয়সা নিবে, নাইলে সে চোখ এঁকে দিবে না, এবং চোখ না আঁকলে ওই মৃত ব্যক্তি স্বর্গে যাইতে পারবে না, কারণ তার চোখ নাই, সে অন্ধ। মানে একটা অন্ধবিশ্বাস, এক কথায় একটা অন্ধবিশ্বাসের উপর মূলত মানুষকে ব্ল্যাকমেল করে তারা চিত্র অঙ্কন করে টাকা উপার্জন করতো। এটা ছিল বহু বহু যুগ আগে। মূলত পট যে চিত্র ছিল, শিল্পীরা ছিল, তারা এই কাজটা করতো। এক সময় যখন মানুষ শিক্ষিত হইলো, মানুষ একটু বুঝতে শুরু করলো, তখন কিন্তু এই পটুয়াদের কি হইলো, ভাত বন্ধ হয়ে গেল। কারণ তখন আর এই কাজ করলে, এই কাহিনী করলে মানুষ এটা বকাঝকা করতো, টাকা তো দূরের কথা, এখন তো তাদের তো চলতে হবে। তো অনেকে, অনেক পটুয়ারা করলো কি, এই জীবিকা ছাড়ে অন্যান্য কাজে চলে গেল। কিছু কিছু আছে যারা এই জীবিকাটাকে এখনো ধরে থাকলো। এখন তারা কি করবে, এখন তারা করলো কি, বিভিন্ন ধরনের যে ধর্মীয় যে তাদের বিভিন্ন ধরনের গীতা আছে, বিভিন্ন ধরনের গান আছে, বিভিন্ন ধরনের কবিতা আছে, এগুলোর উপরে তারা পটচিত্র আঁকলো, এবং পটচিত্রটা বড় একটা কাপড়ের মধ্যে হইতো, যেটা কিনা একটু একটু করে খুলতো, তারা গান গাইতো, আর একটা করে দৃশ্য খুলতো। অনেকটা বলতে পারেন যে মনে করেন এখনো টিভিতে আমরা কিন্তু এরকম দেখি যে পিছনে একটা দৃশ্য আছে, আর তার পাশাপাশি গল্প বলে। বাচ্চাদেরকে অনেক বড় বড় স্কুলে কিন্তু এই প্রসেসিংটাই শেখানো হয়। হ্যাঁ, মানে বাংলাদেশের বাইরে কেন, যে এটাতে মানুষের ব্রেনে বেশিক্ষণ ক্যাপচার হয়, জিনিসটা থাকে, হ্যাঁ, দ্রুত ঢুকে ব্রেনে। তো এই স্টাইলে তারা কি করতো, গান গাইতো, আর এইভাবে করে তারা হচ্ছে পটচিত্রটা পরবর্তীতে বিক্রি করা শুরু করলো। এবং আমার কাছে একটা পটচিত্র আছে, আমি নিজে আঁকছি। তো এইভাবে করে তারা আঁকলো, কিন্তু মূলত দেখা গেছে যে এভাবেও কিন্তু খুব বেশি দিন এটা
সার্ভাইভ করতে পারলো না এবং এক পর্যায়ে কিন্তু এটা খুব দুর্বল হয়ে গেল এবং গ্রাম বাংলায় মোটামুটি এটা নায়ের বরাবরই বলতে পারে নাই। তারপরে তো বাংলাদেশ যখন অনেক মানে অত্যাধুনিক পর্যায়ে চলে গেল বা অনেক কিছু হলো, পরবর্তীতে অনেক পরে চর্চা পদে এবং বিভিন্ন জায়গায় এই পটুয়ার যে চিত্রগুলো আছে সেগুলো পাওয়া গেল এবং সেগুলো নিয়ে রিসার্চ করা হলো এবং পরবর্তীতে এগুলো হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন সাবজেক্টের অন্তর্ভুক্ত করা হলো, কারণ যেহেতু বাংলাদেশের একমাত্র চিত্রকর্ম বলতে পারেন এই পট চিত্রকর্ম, তাইলে এই পটুয়া এবং পটুয়া কিন্তু এখন অনেক শিল্পীরা এই পটচিত্র নিয়ে কাজ করে, শুধুমাত্র এই প্যাটার্ন মানে তারা সেই সময় যে ধরনের চিত্রকর্ম আসছে এই চিত্রগুলো অনেকটা বাস্তব ধর্মী চিত্র না, বাস্তব যে ছবি হয় সেগুলোর মতন নয়, এটা অনেকটা কাল্পনিক চিত্রের মতন, যেটা আমি বলছিলাম যে এখানে দেখা যায় এক টানে মুখ এঁকে ফেলা হয়, এক টানে হাত এঁকে ফেলা হয় এবং এটা কিন্তু একটা বড় রকমের শিল্পীর মর্যাদা পাইছে এই ধরনের চিত্রগুলা, ঠিক আছে। এখন বর্তমানে শিল্পীরা এই জিনিস নিয়ে সবচেয়ে বেশি কাজ করে, কেন যে যেহেতু এটা আমাদের বাংলাদেশের একমাত্র নিজস্ব কাজ এবং এটাতেই আমরা নাম কামাইতে পারবো, কারণ অন্যটা তো আমাদের কাজ না, ওটাতে কিন্তু আমরা চাইলেও নাম কামাইতে পারবো না। তো এখন এইটা নিয়ে নানান রকম নানান জায়গায় দেখবেন এই পটচিত্রের কাজ, রিক্সা পেইন্টিং, হ্যাঁ রিক্সা পেইন্টিং এর কাজ, এগুলোর উপর কাজ করা হচ্ছে। কেন? কারণ ওই যে যেটা বললাম যে নিজের জিনিসকে নিয়ে আপনি একটা জায়গায় যায় যেটা আমার বলে আপনি প্রচার করতে পারবেন, কিন্তু আপনি আরেকজনেরটা যদি ধার করে করেন সেটা নিয়ে কিন্তু আর প্রচার হবে না। হ্যাঁ, তো এই স্টাইলে কাজ করতেছে এবং পটচিত্রে নির্দিষ্ট একটা কালার, দুইটা কালার কি সর্বোচ্চ 3 থেকে 4টা কালার ব্যবহার করা হয়, এক একটা রঙই দেওয়া হয়, এখানে কোনো শেড ব্যবহার করা হয় না, পটচিত্রে কখনোই কোনো শেড ব্যবহার করা হয় না। আপনারা সার্চ করে একটু পটচিত্র গুলো সম্পর্কে দেখবেন, সেগুলো সম্পর্কে আইডিয়া নেবেন। আপনাদের সবাইকে দেখেন আমি ছবি দিয়ে দিছি, হ্যাঁ এই ছবিটা নোট করে ফেলবেন, নোট করবেন। আমি একটু থিওরিটা কেন পড়াচ্ছি, কারণ এই থিওরিটা সাবজেক্ট আমি শেষ করে ফেলবো, শেষ করে আমি একটু ছুটি দিব, সেই ছুটিটায় আপনারা যাতে এটা কমপ্লিট করে ফেলতে পারেন এর জন্য আমি এটা দেখা গেছে কালকেও আমি থিওরি পড়াবো, হ্যাঁ কালকে পড়ে যতটুকু আগাইতে পারি। এই হচ্ছে আমার ক্লাস আজকে কমপ্লিট, নেক্সট ক্লাস